আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে গণেরগাঁও। এটা দেখতে পারেন, গণেরগাঁও, শিলমান্দি, নরসিংদী সদর। এটা হচ্ছে আপনার শেখের চর, সবচেয়ে ভালো জায়গা। ঠিকানাটা সবচেয়ে ভালো করে বললে বলা যায়, শেখের চর দিয়ে ঢুকে গণেরগাঁও রাস্তায় ঢুকলেই আপনারা এই বাড়িটা পাবেন। এটা ডিজাইন করছি আমি আরও প্রায় 2 বছর আগে। ডিজাইন করার পর বিল্ডিংটা কাজ চলেছে দীর্ঘদিন। বিল্ডিংটার নাম হচ্ছে নূর মহল। আমাদের ক্লায়েন্টের নাম সাদিকুল ইসলাম, সাদিক ভাই। তো উনি প্রবাসী, সাউথ আফ্রিকা প্রবাসী ভাই। তো ওনার একটা স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি করার। তো আমরা সেই বাড়িটা করেছি। বাড়ি করার পর ভাই বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি এখন খুব সুন্দর করে ফিনিশিং করা হয়েছে। এটা ছিল আমার বিল্ডিংয়ের ডিজাইনটা। আমি একটু বলে রাখি যে ডিজাইনটা এখানে সাদা, কিন্তু আমরা একটু গোল্ডেন কালারে কাজ করেছি। আমরা বিল্ডিংটা ফিনিশিংয়ে গিয়ে একটু সুন্দর বেশি করার জন্য গোল্ডেন কালারে কাজ করেছি। এই তো এখানে যেটা আছে আমাদের, এখানে 9.5% জায়গা আছে। টোটাল ধরেন 10% জায়গা, সামনে রাস্তার কিছু জায়গা বাদে। এবং আমরা বিল্ডিংটার নিচে করেছি আমরা 1400 স্কোয়ার ফিট, আর দ্বিতীয় তলায় করেছি হচ্ছে 1600 স্কোয়ার ফিট। ছাদে আমাদের একটা ছোট্ট রুম আছে। এই নিচতলায় আমাদের ড্রয়িং, ডাইনিং, কিচেন, 2টা রুম আছে, বেডরুম আছে, আর 2টা বাথরুম আছে। দ্বিতীয় তলায় 4টা বেডরুম আছে, ফ্যামিলি লিভিং আছে। এই হচ্ছে বিল্ডিংটা। তো আপনাদেরকে একটু বিল্ডিংটা দেখাই, আসেন। তো এটা হচ্ছে আমাদের গেটটা আসলে একটা এমএস এর কাজ করা, এগুলো ঢালাই লোহার কাজ করা। এই গেট সিকিউরিটির একটা ইস্যু আছে, যার কারণে আমরা গেটের ওই উপরে এই যে রেলিং এর কাজ করেছি, এবং এই পাশে এই যে রেলিং এর কাজ করা হয়েছে, এবং এটা বেশ উঁচু করা হয়েছে। এটা হচ্ছে 2টা পিলার দেওয়া হয়েছে দুই পাশে, এবং এর সাথে লাইটিং এর কাজ করা হয়েছে। রাতের বেলা এই ভিউটা খুব চমৎকার আসে। আমি বাড়িটা দেখাবো আপনাদেরকে, এই জন্য আসলে দিনের বেলা ভিডিওটা করছি। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমাদের বাড়িটা, সুন্দর একটা বাড়ি। আমার হাতের ডান পাশে একটা ছোট্ট রুম আছে, এটা একটা স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে। আমার এখানে জায়গা কম, যার কারণে এটা আমরা এই রুমটা করেছি। আর আমার হাতের এই বাম পাশে হচ্ছে ল্যান্ডস্কেপিংয়ের সুন্দর সুন্দর গাছ আছে। দেখেন, এগুলো হচ্ছে সুন্দর রুচির পরিচায়ক। বাড়ির মালিকের রুচি অনেক সময় দেখা যায় গাছের উপর নির্ভর করে। সো এই গাছগুলো দেখেন কত সুন্দর একটা গাছ, এবং বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। গাছগুলো ডিজাইন করা হয়েছে, যার কারণে এগুলো দেখতেও সুন্দর হচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের এই পাশে আমরা একটা ওয়াটার বডি করেছি। এখানে মাছ ছাড়া হবে, তো এটা এখনো কাজ ফিনিশিং হয়নি। পানি ছাড়া হবে, মাছ ছাড়া হবে, বেশ কিছু কাজ আছে এখানে। আর গাছের গুলো দেখেন, খুব সুন্দর করে গাছের ইগুলো করা হয়েছে। এর সাথে এই যে ফুল আছে, দেখতেও ভালো লাগছে। আচ্ছা, বাড়িটা একটা ক্লাসিক্যাল বাড়ি অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। তো ক্লাসিক্যাল বাড়ির ইস্যুটা হচ্ছে, ক্লাসিক্যাল বাড়ির সৌন্দর্যটা নির্ভর করে যে পিলারগুলো হয় বা তার যে সূক্ষ্ম যে কাজগুলো আছে, এই কাজগুলো স্পেশাল মিস্ত্রি দিয়ে করানো হয়েছে, এবং এগুলোর সৌন্দর্যটা রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখেন পিলারগুলো একদম ফুল হাইট পিলার, এবং এর সাথে পেইন্টটা ওইভাবে মিলানো হয়েছে। আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ওঠার সিঁড়ি। সো এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পার্কিং টাইলস। পুরো ফ্লোরটা আমাদের পার্কিং টাইলস করে আমাদের নিয়ে আসা হয়েছে, এবং এইগুলো হচ্ছে সাদা মার্বেল। এই যে এইটা ব্ল্যাক মার্বেল, এটা হোয়াইট মার্বেল দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে। আমরা একটু বাসার ভিতরে যাই। এটা একটা সুরেক রাখা হয়েছে। তো এই হচ্ছে আমার মেইন দরজাটা, এটা আমার মেইন দরজা। এখানে আরেকটা মার্বেলের শেড দেওয়া হয়েছে। এই মেইন দরজাটা আমাদের রাউন্ড আর্চ করা হয়েছে, এবং 12 ইঞ্চি প্রায় চৌকাঠ দেওয়া হয়েছে, এবং এই চৌকাঠের সাথে পাল্লাটা ওইভাবে ম্যাচিং করে দেওয়া হয়েছে। তো আমরা বাসার ভেতরে এখন যাব। তো দরজার এই হ্যান্ডেলগুলো এভাবে ধরে দরজা খোলা হবে। দুই পার্টের দরজা, যেন 5 ফিটের 2.5 ফিট করে একটা পাল্লা করা হয়েছে। এবং এটা হচ্ছে আমার বাসায় ঢোকার পরে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে ফয়ার বলি আমরা। তো ফয়ার স্পেসের মেইন কাজটা হচ্ছে যে এখানে এসে গেস্টরা দাঁড়ানোর পরে গেস্টদের জন্য এই পাশে জুতো রাখার জন্য এই যে শুরের কাছে। তো এটা ফয়ারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি, এই বাসার সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। এই কারণে যে এই এলাকার সিকিউরিটি নিয়ে একটু সমস্যা হয়। আমরা আলোচনায় প্রথমে বলেছি যে ডাকাতি হওয়ার কিছু চান্স থাকে। তো এই জন্য ওনারা এই দরজার পাশেও এই সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছে, এবং এটা এক্সেসিভ হওয়াতে খুব স্মুথলি মুভ করে।
রাতে এটা তালা মেরে ওনারা বেসিক্যালি ঘুমান। আর এখানে কিছু লাইটিংয়ের কাজ করা হয়েছে ফয়ারে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে। আরেকটা ইস্যু হচ্ছে এই দরজাটা দিয়ে আমরা যেতে পারি হচ্ছে ডাইনিং রুমে। সো এখান থেকে যারা আমি যখন ডিজাইন করেছি তখন প্রাইভেসিটাকে বেশি ইনসিওরিটি দিয়েছি। ওনার ক্লায়েন্টের বেশি ছিল যে প্রাইভেসিটা কিভাবে মেনটেন করা যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি যে আমার ফয়ার থেকে 2টা এন্ট্রি থাকবে। একটা এন্ট্রি হচ্ছে এদিকে, এটা ড্রয়িং স্পেস। সো এখান থেকে ডাইনিং স্পেসে আমরা যাব। হচ্ছে আরেকটা এন্ট্রি, এই এন্ট্রি দিয়ে আমরা হচ্ছে ড্রয়িং রুমে ঢুকবো। ফয়ার থেকে 2টা এন্ট্রিতে আমি করেছি। সো এটা এখানে আরেকটা সুরেক আছে যেখানে জুতা রাখার। সো সুরেক 3টা অপশন আমরা আলাদা আলাদা করে রেখেছি। এই জিনিসগুলো জাস্ট ডিজাইনের জন্য রাখা হয়েছে, এগুলো বাইরে একটু ডিজাইনের জন্য করেছেন। কিছু কিছু জিনিস হয় কি ছোট জিনিস, কিন্তু দেখতে ভালো লাগে বাসার ভিতরে। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। সোফা সেট ক্লাসিক্যাল বিল্ডিংয়ের সাথে ডিজাইন ম্যাচিং করে ক্লাসিক্যাল সোফা নেওয়া হয়েছে, কিন্তু সোফাগুলো বেশ কমফোর্টেবল এবং বসতেও ভালো লাগে। আমি এতক্ষণ এখানেই বসেছিলাম। আর সোফার এইটাও ডিজাইনটাও সুন্দর। এই টি টেবিলটার নিচের যে ইগুলো আছে এগুলো এই যে মুভ করে, এগুলো আমাদের কাছেই আছে এই সোফাগুলো, জি এগুলো মুভ করে এবং এগুলো একজন লোক কমফোর্টেবলি বসতে পারবে সেরকম করে এগুলো বানানো হয়েছে। তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি আবারও বলি এটা 1500 স্কোয়ার ফিট নিচতলায়, 1500 না আরও কম। আচ্ছা, এবার ড্রয়িং রুম থেকে আমার আরেকটা এন্ট্রি আছে, সেটা আবার ডাইনিং স্পেসে। সো ডাইনিং স্পেসে 2টা এন্ট্রি। যখন কোনো গেস্ট বাইরে থেকে এই বাসায় আসবে, যদি সে বাসার ভেতরে না যায়, সে প্রথমে ড্রয়িং রুমে আসবে এ পাশের এন্ট্রি দিয়ে। এসে যদি বাসার মালিকের প্রয়োজন মনে হয় যে উনি বাসার ভেতরে ঢুকবে, তখন উনি এই এন্ট্রি দিয়ে বাসার ভেতরে ঢুকতে পারবে। আদারওয়াইজ এটা এভাবে শার্ট করা থাকবে, শুধুমাত্র এখান থেকেই গেস্টরা বিদায় হতে পারবে। এতে যেটা হবে, বাসার যে মহিলারা ওনাদের যে প্রাইভেসি, এই প্রাইভেসিটা মেনটেন করা যাবে। তো চলেন আমরা ডাইনিং স্পেসটা আপনাদেরকে একটু দেখাই। ডাইনিং স্পেসের আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে এখানে আমরা সিলিংয়ের একটা কাজ করেছি, খুব গর্জিয়াস একটা সিলিংয়ের কাজ করা হয়েছে, লাইটিংয়ের কাজ করা হয়েছে, আর ঠিক মিডল বরাবর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। একটা ব্যাপার অনেককে আমি বলি যে আপনারা যখন কোনো বাসার ভিডিও দেখেন, যিনি বাসার মালিক ওনার রুচি, ওনার পছন্দ এবং ওনার এই অভিরুচির সাথে ম্যাচিং করেই আমরা বাসাটা ডিজাইন করি। সো অনেকের মডার্ন বাসা পছন্দ, অনেকের ক্লাসিক্যাল পছন্দ। এই বাসাটা পুরোটাই বাইরের যে ভিউটা দেখেছেন এটা ক্লাসিক্যাল ভিউ, এবং সাথে যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে ক্লাসিকের সাথে ম্যাচিং করানো হয়েছে। তো ডাইনিং টেবিলের এখানে এটা মোটামুটি 8 পার্সনের একটা ডাইনিং টেবিল। তো 8 পার্সন ডাইনিং টেবিল, এই চেয়ারগুলো একদমই বরাবর আপনার সেগুন কাঠের চেয়ার। এগুলো জাস্ট বেশ ভারী, এবং এই যে আমি নিচ্ছি বেশ ভারী, এবং এগুলো বসার জন্য বেশ কমফোর্টেবল, তবে বেশ ভারী চেয়ার, কাঠের চেয়ার। তো কাঠের চেয়ারে বসার একটা সুবিধা হচ্ছে, কাঠের চেয়ার নিয়মিত কাঠের চেয়ারে বসলে আপনার যে ব্যাক পেইন সহ বিভিন্ন যে প্রবলেম হয় সেগুলো থাকে না। তো এখনও গ্রামের যে মানুষ, এই বাসার আরেকটা কথা বলে, আমার ভাই হচ্ছেন প্রবাসী, ওনার বাবা মা থাকেন, ওনার কোনো ভাই নেই। সো বাবা মা এখানে ওনাদের মুরব্বীরা থাকেন, তো মুরব্বীদের জন্য এই কাঠের চেয়ারগুলো খুবই কমফোর্টেবল, এবং এটা ওনারা দেখতেও ভালো লাগে, ওনারা বসে অভ্যস্ত। আমি অনেক বাসায় এই জন্য সাজেস্ট করি যে কাঠের চেয়ার ইউজ করেন ব্যাক পেইনের জন্য, ডাক্তাররাও এটা সাজেস্ট করে। তো ডাইনিং টেবিলের ঠিক পাশেই রয়েছে আমাদের ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের 2টা ওয়াশ বেসিন এখানে আছে, এটা একটা এবং এটা একটা, দুই ডিজাইনের, কালার প্রাইস সেম, গোল্ডেন কালার। এই ওয়াশ বেসিনের এটা হচ্ছে, এগুলোকে কাউন্টার টপ বেসিন বলে। কাউন্টার টপ বেসিনের ব্যাপারটা হচ্ছে যে এটা নিচে কোনো হোল করা থাকবে না, এটা ঠিক এই যে ইটা আছে, আমাদের যে কাউন্টারটা আছে এটা ঠিক উপরে বসে যাবে। তো কাউন্টারটা হচ্ছে মার্বেলের, এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মার্বেল, এবং এর সাথে এটা ম্যাচিং করে এটা এখানে করা হয়েছে। এর সাথে কলগুলো প্রত্যেকটারই এই যে পানিটা দেখতেই পাচ্ছেন, হট এবং কোল্ড কানেকশন রাখা হয়েছে। এখান থেকে বেসিক্যালি সার্কুলেট হবে। সার্কুলেশনের মানে হচ্ছে আমি এই রুম থেকে কিচেনে যেতে পারবো, আমার যে বেডরুমগুলো আছে সেগুলো যেতে পারবো, এবং
কমন ওয়াশরুমে যেতে পারবো। তো আমি প্রথমে কমন ওয়াশরুমটা দিয়ে শুরু করি। আমি শুধু ঘুরবো ডাইনিং রুমটাতে, আপনারা খেয়াল করেন, দেখেন আমি শুধু ঘুরবো, এই ঘুরলাম, এটা হচ্ছে আমার কমন ওয়াশরুম। একটু দেখেন এখানে একটা আছে, বেসিন আছে, একটু কম দামি, বাট এটা কমন ওয়াশরুম হিসাবে। ওখানে আমাদের একটা প্যান আছে এবং একটা কমোডও দেওয়া হয়েছে, এক্সট্রা করে বসানো হয়েছে। প্যান দেওয়ার কারণ হচ্ছে যে বাইরে থেকে অনেক গেস্ট আসে গ্রামের, যারা কমোডে বসতে পারে না বা কমোডে বসতে জানে না, বা অনেক সময় দেখা যায় যে কমোডে বসতে কমফোর্টেবল না, ওদের জন্য আলাদাভাবে একটা প্যান দেয়া হয়। এটা প্রত্যেকটা বাসায় একটা ম্যান্ডেটরি সিস্টেম। যে কোনো ডুপ্লেক্স বাসায় আমি সাজেস্ট করি অ্যাটলিস্ট বাংলাদেশে যাদের কমোডে বসতে সমস্যা হয় তাদের জন্য অ্যাটলিস্ট একটা প্যান রাখা। হ্যাঁ, তো অনেক সময় বাসার যে হেল্পিং হ্যান্ডরা থাকে বা কাজের বুয়া বলি, ওনারাও কমোড ইউজ করতে পারেন না, সেটাও একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করে। আচ্ছা, এরপরে আমি যাই ঠিক পাশের আমাদের গেস্ট বেড, প্রথম গেস্ট বেডটা যাই। তো এটা গেস্ট বেডের এই খাটগুলো আলাদাভাবে আনা হয়েছে এবং এগুলো সেগুন। এখানে যা দেখতে পাচ্ছেন কাঠ সব সেগুনের কাঠ। এই বাসাটা ক্লাসিক্যাল বিল্ডিংয়ের মতন করেই বাসাটা ডিজাইন করা হয়েছে, ফার্নিচারটা তার সাথে ম্যাচিং করেই আনা হয়েছে। তো এই বাসা বেডের সাথে একটা সাইড টেবিল আছে। গেস্টরা আসলে এখানে বেসিক্যালি গেস্টরা ঘুমান। আমি নিজে আসছে এখানে আমার যদি আমি যদি এই বাসায় শুইতে চাই, তো আমি এসে এই বেডে শুই। আমি বেসিক্যালি এই ভিডিও করার পর এখানেই শোবো, কিছুক্ষণ শুয়ে রেস্ট নেব। তো এ হচ্ছে একটা বাসার গেস্ট বেড। আমরা চলে যাই হচ্ছে আমাদের আবার ডাইনিং টেবিলে। তো এরপরে হচ্ছে ডাইনিং রুম থেকে আবার আমি সার্কুলেট করব। দেখেন ডাইনিং রুম থেকে সার্কুলেট করছি আমি, গেস্ট বেড একটা শেষ করে আমি এবার এইটায় আসছি। এটা কিন্তু গেস্ট বেড না। এই বেডটা সম্পর্কে বলে রাখি যে এটা হচ্ছে আমার ভাই যিনি বাড়ি বানিয়েছেন ওনার বাবা মার বেডরুম। কারণ বাবা মা আসলে বৃদ্ধ হয়ে গেছেন, ওনারা বয়স হয়ে গেছে, ওনারা এরকম সিঁড়ি বেয়ে বারবার উপর করা ওনাদের জন্য ডিফিকাল্ট, যার কারণে ওনারা এই রুমে থাকেন। তো আমি বেডরুমগুলো আপনাদেরকে ওইভাবে দেখাবো না, কারণ একটা প্রাইভেসির ইস্যু আছে। তারপর অল্প করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বেডরুমটা। সো স্টিলের আলমারির মেন কারণটা হচ্ছে বাবা মা স্টিলের আলমারি পছন্দ করেন। এটা যে কোনো, আমার বাবা মা এখনও, আমার মা বেঁচে নেই, বাট আমার বাবা এখনও স্টিলের আলমারি পছন্দ করেন। সো স্টিলের আলমারি বাবা মার জন্য একটা ম্যান্ডেটরি। ওনারা স্টিলের আলমারি ছাড়া মনেই করেন না যে বাসা কমপ্লিট হয়েছে বা ফার্নিচার কমপ্লিট হয়েছে। তারপরে ওনার জন্য ক্যাবিনেট আছে, এই যে এসের ক্যাবিনেট আছে। আমি ক্যাবিনেটের ভেতরটা দেখাবো না, আমি শুধু ক্যাবিনেটের দরজাটা খুলে দেখাচ্ছি। দেখেন 4 পাল্লার একটা ক্যাবিনেট, বেশ বড় ক্যাবিনেট। ওনাদের রুমের সাথে আমরা একটা বারান্দা দিয়েছি, ছোট্ট একটা বারান্দা। এই পাশে কাপড় চোপড় আছে, আমি এই জন্য যাচ্ছি না। ছোট্ট একটা বারান্দার সাথে ফুল হাইট গ্রিল দেওয়া আছে। এর সাথে ওনাদের রুমটার আমরা এটা জানালাটা একটু ছোট করেছি, উপরে জানালাগুলো বড় আছে। এই যে বাউন্ডারিটা খুব কাছে দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে এই জমিটা কিন্তু কম। আপনারা প্রথম খেয়াল করেছেন কিনা ভিডিওতে আমি বলেছি আমার জমি আছে 9.5 শতাংশ, 10 শতাংশ বলি, বাট অ্যাকচুয়ালি আছে 9.5 শতাংশ। সো এর মধ্যে একটা বাড়ি, সামনে টেরেস, পিছনে আরও কিছু কাজ করেছি। সো আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এখানে এই রুমে আমাদের লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। অ্যাটাচ ওয়াশরুম আছে। এই ওয়াশরুমে আমাদের এই হচ্ছে আমাদের বেসিন, শাওয়ার, কমন। তো এই যে ডাইনিং স্পেসটা, ডাইনিং স্পেস থেকে কিন্তু আমরা ঘুরছি, খেয়াল করেন, আমরা একটা সাইড ক্লিয়ার করলাম, আবার ঘুরছি, আমরা ঘুরে এই আসলাম এই সিঁড়ির নিচে। আমার সিঁড়ির নিচে আমার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে শোকেস। যে কোনো বাসায় বাংলাদেশে শোকেস একটা ম্যান্ডেটরি জিনিস, যেখানে আমাদের যে যেমন এই যে গ্লাস, প্লেট, এই জিনিসগুলো আমার এখানে কাটলারি আইটেম, ঠিক আছে, শোপিস আইটেম, এই জিনিসগুলো এখানে থাকবে। এটা আমাদের আসলে একটা সিম্পল যে কোনো বাসার একটা সৌন্দর্যই বলতে পারেন। সো এটা করা হয়েছে। আর সিঁড়ির নিচে অনেকখানি জায়গা ধরে আমরা ক্যাবিনেট করেছি। এই ক্যাবিনেটের মধ্যে অনেক কিছুই রাখা যাবে, স্টোরেজ। যেমন এই ক্যাবিনেটটার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই বাসার যে এসডিবি বা এমডিবি দুইটাই এখানে আছে। এখানে বিদ্যুতের ইটা আছে। সো এখানে আপনি যখন বিদ্যুতের কাজ করবে, এটা দেখার কোনো উপায় নেই, এই বাসার এমডিবি আপনি খুঁজেই পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ক্যাবিনেটগুলোর মধ্যে সবগুলোই কিছু না কিছু জিনিসপত্র রাখা আছে। আর কালার চুজিংটা বাসার মালিকের পছন্দ মতোই করা হয়েছে। তো ডাইনিংটা আমরা ঘুরছি। লাস্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেন আমাদের একটা দরজা আছে, বেশ বড় সড়ো একটা কিচেন।
কিচেনের যে জিনিসটা প্রথমে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টাইলস, ওয়ালের টাইলস। সুন্দর একটা ওয়ালের টাইলস দেওয়া হয়েছে। গোল্ডেন কালারটা সব জায়গায় পাবেন এই বাসায়, বিকজ অফ এই বাসায় বেস কালার গোল্ডেন। ওনারা আমাদের সাথে কথা বলেছিলেন, সো গোল্ডেন কালারটাকে আমরা বেস কালার রেখেছি। পুরো বাসাটাকে গোল্ডেন কালারের থিমে করা হয়েছে। সো টাইলসগুলোর যে বর্ডারগুলো দেখছেন এগুলো কিন্তু গোল্ডেন কালারের, প্লাস এই যে ক্যাবিনেটগুলো করা হয়েছে এগুলো গোল্ডেন। এখানে টুকটাক কিছু কাজ বাকি আছে, তারপরও ওনারা করছেন। এই যে ক্যাবিনেটগুলো মোটামুটি শেষ, এগুলো আমি দেখাচ্ছি না, এখানে অনেক কিছু আছে। এই যে পাল্লাগুলো, আর এটা হচ্ছে মার্বেল। মার্বেল না বলে আমি গ্রানাইট বলি, এটা বললে বেটার হয়। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাতে চাইছিলাম, এটা বেশ দামি একটা জিনিস, সিঙ্ক। সিঙ্কের এই যে এটা হচ্ছে আপনার এখানে এটা নাড়ানো যায় এবং এখানে যে কোনো শাক বা সবজি রেখে ধোয়া যায়। ধোবেন কিভাবে? এটার ফার্স্ট জিনিসটা হচ্ছে এখান থেকে এটা খোলা যায় এবং খোলার পর এটা নাড়ানো যায় এবং এটাকে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে মেইন চাবিটা। আর পানিটা ফালানোর জন্য এই যে এটা ধরে আমরা চাপ দেব। এই যে কোনো প্লেট এখান থেকে এভাবে পরিষ্কার করে আমি সুন্দর করে আবার এখানে এই প্লেট হ্যাঙ্গারে রেখে দিতে পারি এবং এটা পুরো সিঙ্কটার যে কোনো কর্নারে এটা চলে যাবে। কাটাকাটি ধরনের ছুরিটা ধোবো আমি, এই কাটাকাটির পরে এটা সুন্দর করে সে জায়গায় চলে যাবে আবার। এবং এর বাইরেও এই একটা কল আছে, এটা আবার মুভ করে, এই যে পুরোটা ধরে মুভ করানো যায়। এই যে একটা কল আছে, আর এখানে একটা কল আছে। এই কলটা বেসিক্যালি এটা অনেকের বাসায় থাকে না, কিন্তু এই বাসায় আছে। এই কলটার কাজ হচ্ছে মেইন যে মোটরটা, অর্থাৎ নিচ থেকে যে সাবমার্সিবলের পানিটা আসে সরাসরি খাবার পানি হিসাবে এখান থেকে কালেক্ট করা যায়। এটার জন্য কোনো ফিল্টারের প্রয়োজন হয় না, পানিটা অনেক ভালো আসে। সো এখান থেকে ডিরেক্ট পানিটা কালেক্ট করা হয় এবং সেটাই খাওয়া হয়। তো এই কিচেনের সাথে আরও কিছু জিনিস আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের নিচে কিছু ক্যাবিনেট আছে, এখানে কিছু ড্রয়ার আছে। এই ড্রয়ারে কাটলারি প্লাস ছুরি অন্যান্য জিনিসপত্র রাখা যায়। আর হচ্ছে কিচেনের সাথে একটা বারান্দা আছে। কিচেন বারান্দা সুন্দর একটা জায়গা, এখানে মাঝে মধ্যে এসে হেল্পিং হ্যান্ডরা দাঁড়ায়, মহিলারাও দাঁড়ায় এবং ভালো লাগে। আমরা এই জায়গাটার কথা বলেছিলাম, জায়গাটা 9.5 শতাংশ। তো বিল্ডিংটা আমরা করার পরও পেছনে অল্প একটু জায়গা পেয়েছিলাম। তো বাড়ির মালিকের ছিল যে বসর ভাই, মেইন কিচেনটা বাদেও আমার আম্মা উনি কাঁচা চুলায় রান্না করতে পছন্দ করেন। এরকম বাসার ভিতরে ইট চুলায়, গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত না। তো তখন আমরা যেটা করলাম যে আমরা বাসার পেছনে একটা কাঁচা চুলার ব্যবস্থা করেছি। এটা গ্রামে এটাকে আমি প্রেফারেবল মনে করি। আমি সব বাসায়, আমার নিজের বাসাও এটা করেছি। তো এটা আমরা সেই কিচেনের যে বারান্দা দিয়ে আমরা এই যে সিঁড়ি দিয়ে নামবো, এটা আমার পেছনের জায়গাটা, ছোট একটু জায়গা আছে, এটা একটা তেরপল দিয়ে ওনারা ঢেকে দিচ্ছেন যাতে বৃষ্টির পানিটা না আসে। আর এটা হচ্ছে আমার কিচেনটা। কিচেনে এই মুহূর্তে রান্না হচ্ছে। তো এখানে একটা গ্যাসের চুলা আছে, সাথে এই যে কাঁচা চুলা, এই হচ্ছে কাঁচা চুলা। দুইটা কাঁচা চুলা আছে আমার, তিনটা কাঁচা চুলা আছে, দুইটা একসাথে, আর এখানে সিঙ্গেল একটা। হেভি যে রান্না বাড়া হবে সেটা এখানে করা যাবে। আন্টি তরকারি পুড়ে যাচ্ছে, আমি একটু নাড়া দিয়ে যাই। তরকারি না, খিচুড়ি সম্ভবত। হ্যাঁ, খিচুড়ি বসে আছে। এখানে আসলে মানে বাসার যে মুরব্বীরা বড় যে এটা আছে, আমি সরি এটা পুড়ে যাচ্ছে, আমি একটু নাড়া দিয়ে নিই আপনাদের জন্য। এটা আমরাই খাবো। সো ব্যাপারটা হচ্ছে যে এই কাঁচা চুলায় রান্না করে মুরব্বীরা অভ্যস্ত, এবং কাঁচা চুলায় লাকড়ি দিয়ে রান্না করার যে খাবারটা, এটার স্বাদটা আমার কেন জানি ভালো লাগে। একটা ধোঁয়াটে ভাব আসে খাবারের মধ্যে, স্বাদটাও অন্যরকম লাগে, অন্যরকম ভালোও লাগে। আর মুরব্বীদের রান্না অন্যরকম ব্যাপার। আমার মা, আমার শাশুড়ি, এদের রান্না মানে সামনে আসলেই মনে হয় না, একটা অমৃতর মতো একটা ব্যাপার স্যাপার আছে। পুরো পৃথিবীতে ঘুরেছি, অনেক দেশে গিয়েছি, কিন্তু এই খাবার কোথাও পাবো না, পাইও নাই। তো এই জন্য আসলে কাঁচা চুলার ব্যবস্থা করা। উপরে টিন দিয়ে ছাউনি দিয়েছি এই বাসা, এগুলোর উপর ছাদ দেওয়া হয় না,
দেইও না, উপরে টিন দিয়ে দিই। বৃষ্টির সময় বৃষ্টি হোক, গরমের সময় গরম, শীতের সময় শীত, এখানে রান্না চলে সব সময়। এর সাথে পেছনে অল্প একটু জায়গা আছে আমাদের পেছনে, ওখানে কাজের লোক প্লাস আমাদের যে সেপটিক ট্যাঙ্কিটা, অর্থাৎ ময়লার যে ট্যাঙ্কিটা, পুরো বাসার যে বাথরুমের যে পাইপগুলো ওই ট্যাঙ্কিতে গিয়ে অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, নিচতলা থেকে দোতলায় যাওয়ার জন্য রাউন্ড সিঁড়ি। তো রাউন্ড সিঁড়ির যে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে রেলিং এবং স্টেপগুলো। আমাদের সিঁড়িতে মার্বেল ইউজ করা হয়েছে, টাইলস ইউজ করা হয়েছে। নিচে মার্বেল, এটা মার্বেল, উপরে এটা টাইলস। এবং এই যে রেলিংটা ব্যবহার করা হয়েছে, উপরের হাতলটা হচ্ছে কাঠের এবং নিচের যে ম্যাটেরিয়ালসটা দেখছেন ডিজাইনের, এটা হচ্ছে MS ঢালাই লোহা। MS এর যে স্কোয়ার বার আছে সেই স্কোয়ার বার দিয়ে কাজ করা হয়েছে। তো এটার সেইটা ওঠার সময় বোঝা যায় এটার সৌন্দর্যটা, এবং সেভাবেই কাজ করে ওঠানো হয়েছে। বাসায় পেছনের দিকে আমরা এই পাশটায় আমরা কোনো উইন্ডো রাখিনি, এটা ক্লায়েন্টের ছিল, ক্রাইটেরিয়া ছিল, যার কারণে রাখা হয়নি। আর হচ্ছে গিয়ে সিঁড়িটা যথেষ্ট কমফোর্টেবল এবং অনেকগুলো স্টেপ আছে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পরে ফ্যামিলি লিভিং স্পেস। ফ্যামিলি লিভিং স্পেসটা অনেক বড়, ডাইনিংয়ের মতো। এখানে বসে একটু রেস্ট নেওয়া যায় এবং এখান থেকে আবার সার্কুলেট করা যায়, অর্থাৎ 4টা বেড আছে এখান থেকে। সো এই 4টা বেড বেসিক্যালি ফ্যামিলি লিভিং স্পেসটা বানানো হয় এই জন্য যে এই স্পেস থেকে আমরা যাতে 4টা বেডরুমে সার্কুলেট করতে পারি। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই বেডরুমটায় যাই। এটা একটা বেড, এই বেডের এটা কাইন্ড অফ মাস্টার বেডই বলতে পারেন। এই বেডের সাথে এখানে ক্যাবিনেট আছে, আর এখানে আছে স্লাইডিং ডোর, এটা উডেন ফ্রেমে করা হয়েছে। আর এ হচ্ছে বারান্দা। তো এখানে আসেন, এই বারান্দা দিয়ে পাশের পিছনে যে ভিউটা দেখা যায় এটা অসাধারণ, কারণ ওইদিকে কোনো বাড়িঘর নেই, পুরো জায়গাটাই আপনার কমপক্ষে 1-2 কিলোমিটার একদম খোলা এবং খুব সুন্দর ভিউ আছে। আমি ছাদে দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই বেডের এরপরে আছে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। আমি বাথরুমটা আপনাদেরকে একটু দেখাই। এই বাথরুমটা বেশ বড়, মাস্টার বেডের বাথরুম। এখানে কি কি আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে শাওয়ার চেম্বার। সো এখানে আমি যখন ঢোকার পরে আমি খুব কমফোর্টেবল এখানে শাওয়ার নিতে পারবো। এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, শাওয়ার মিক্সচার সব কিছুর ব্যবস্থা আছে। এরপরে হচ্ছে এ পাশে আমাদের একটা বাথটাব আছে, যদি ওনারা প্রয়োজন বোধ করেন বাথটাব ইউজ করতে পারবেন। সাথে এখানে কমোড আছে, এগুলো খুব ভালো মানের কমোড। কমোড ভালো না খারাপ এটার উপর আমার একদিন একটা ভিডিও বানাইতে হবে। কমোড ভালো খারাপের, যে কোনো কমোড আগে ফ্ল্যাশ চাপ দেবেন, কমোডের ফ্ল্যাশ আপনাকে বলে দেবে যে কমোডটা ভালো না খারাপ। সো এই কমোডটা, এটা খুব ভালো একটা কমোড, দামি জিনিস, এবং এটার ফ্ল্যাশিং সিস্টেম ভালো। এই যে জিনিসটা, এটা দেখেন, ছেড়ে দিলে এটা টাস করে পড়ে যাবে না, ঠিক আছে? বা এটা দেখছেন পড়ে যায় না, এটা আস্তে আস্তে পড়বে এবং জিনিসটা ভালো। তো এই জিনিসটা আপনাদেরকে দেখানোর দরকার ছিল যে অনেক বাসায়, এইটা আমার বাসায় আমার মায়েরও একটা ছিল, আম্মা মারা যাওয়ার পর এটার নতুন প্রজন্ম করে না, এটা সেলাই মেশিন। সো এই বাটারফ্লাই ব্র্যান্ডের সেলাই মেশিন, এটা সব ঘরেই যারা 90s কিডস অর্থাৎ 90-এর জন্ম, তারা এই সেলাই মেশিনগুলো খুব ভালো চিনবে। প্রত্যেকের বাসায় এটা ছিল। মিডল ক্লাস ফ্যামিলিতে এই সেলাই মেশিনটা, আমার অনেক কাপড় চোপড় আমার মা সেলাই করে দিত এই সেলাই মেশিন দিয়ে। এই পায়ে চেপে, এখন তো মেশিন লাগানো আছে, পায়ে চেপে তারপর সেলাই করতো। তো আমরা চলে যাই আরেকটা বেডরুমে আমাদের। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমের এটা হচ্ছে বেড, সাথে এখানে আছে হচ্ছে আমাদের সামনের বারান্দাটা। সিকিউরিটির জন্য এটা করা হয়েছে স্লাইডিং। আমরা স্লাইডিং গ্রিল দিই, ওনারা স্লাইডিং গ্রিলের বদলে স্লাইডিং কেচি গেট ইউজ করছেন। এই হচ্ছে সামনের বারান্দা। আমরা এটা বাংলায় নইচা বলি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে নইচা বলি আমরা। এই নইচাটা এখানে ঢালাই করে তারপর এখানে বসানো হয়েছে নির্দিষ্ট ফ্রেম করে। আমার আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই প্রজেক্টের অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম নইচা কিভাবে বসানো হয়।
তো এই বেডরুমে আরেকটা জিনিস হচ্ছে এই যে তালা মেরে দিলে এটা সিকিউর। ক্যাবিনেট আছে আমাদের, টপটা পুরোটা ক্যাবিনেট করা হয়েছে এবং সাথে নিচেও ক্যাবিনেট আছে। এগুলো ওনাদের ব্যক্তিগত জিনিসপত্র আছে, আমি না দেখাই আপনাদেরকে। চলে যাই 3 নাম্বার বেডরুমে। এটা হচ্ছে আমার 3 নাম্বার বেডরুম, দোতলা। এই বেডরুমেও আমাদের বলে রাখা ভালো, আমাদের ওই বেডরুমে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম ছিল না। তো এই বেডরুমে আবার অ্যাটাচ ওয়াশরুম আছে। এখানে ক্যাবিনেট আছে, সেম জিনিস, বারান্দা আছে। বারান্দার জন্য এই যে সিকিউরিটির জন্য এটা ব্যবহার করা হয়, সাথে গ্রিল এবং আমাদের একটা বারান্দা আছে সুন্দর। এই ওয়াশরুমটা আমরা না ঢুকি, আমাদের ব্যক্তিগত জিনিসপত্র আছে। এখানেও কমোড আছে, বেসিন আছে, তারপরে শাওয়ার চেম্বার আছে। আমরা চলে যাই আমাদের 4 নাম্বার বেডরুমে। তো আমরা এখন আমাদের 4 নাম্বার বেডরুমটাতে যাব। আমাদের 4 নাম্বার বেডরুমটা এই পাশে। এই যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে যাই। ফ্যামিলি লিভিং স্পেসে মাঝে মধ্যে খাবার দাবার খাওয়া হয়, অনেক সময় দেখা যায় এখান থেকে নিচে নামতে ইচ্ছা করছে না, এখানে বসেই খাবো। তো সেক্ষেত্রে এখানে হাত ধোয়ার যে ইস্যুটা, সেটার জন্য এই কলটা রাখা হয়েছে। এটা এখন এই মুহূর্তে পানি নেই, তবে এটা ওই ইসের জন্যই রাখা হয়েছে, হাত ধোয়ার জন্য। সাথে একটা মিরর আছে। এগুলো এন্টিক ডিজাইন, আমাদের কাছেই আছে এই প্রোডাক্টগুলো। তো আমরা 4 নম্বর বেডরুমটাতে চলে যাই। এটা হচ্ছে আমাদের 4 নম্বর বেডরুম। এই বেডরুমেও আমাদের উইন্ডো আছে, স্লাইডিং ডোর আছে, সাথে বারান্দা আছে। ফুল হাইট গ্রিল, যার কারণে এখানে স্লাইডিং গ্রিল দেওয়া হয়নি। পিছনের 2 বারান্দা স্লাইডিং গ্রিল নেই, বাট স্লাইডিং ডোর আছে, কিন্তু ফুল হাইট গ্রিল আছে সিকিউরিটির জন্য। সামনের বারান্দায় ফুল হাইট গ্রিল নেই, বাট স্লাইডিং গ্রিল আছে সিকিউরিটির জন্য। সো এই বাসাটা সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ পার্ট। এমন একটা জায়গায় বাসাটা যে ডাকাতি হওয়ার একটা চান্স থাকে, সেই চান্সটা যাতে আপনার নিতে না পারে ডাকাতরা, এই জন্যই এটা করা। ঢাকার বাইরে থেকে অনেক লোক আসে এখানে, এটা খুব পপুলার জায়গা। সো কিছু ডাকাতও চলে আসে এর সাথে, এসে চিন্তা করে যাওয়ার সময় কিছু ডাকাতি করে নিয়ে যায়, সেটা যাতে করতে না পারে। এই বেডরুমের সাথে আমাদের একটা ওয়াশরুমও আছে এই পাশে। আমি ওয়াশরুমে ঢুকবো না, কারণ এখানেও পার্সোনাল কিছু জিনিসপত্র আছে ওনাদের। সো এখানে টোটাল 4টা বেডরুম, 4টা বাথরুম, 3টা বাথরুম এবং আমাদের 4টা বারান্দা। এবার আমরা টেরেস দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং থেকে টেরেসে যাওয়ার রাস্তা। এখানে আসার পর হাতের 2 পাশে এখানে একটা ক্যাবিনেটের মতন আছে, এখানে আছে। এগুলোতে শোপিস রাখার জন্য, এবং এখানেও করা হয়েছে। এগুলো পরে শোপিস রাখা হবে। টেরেসে যাওয়ার জন্য যেটা প্রথমে, সেটা হচ্ছে স্লাইডিং গ্রিল করা হয়েছে। এই স্লাইডিং গ্রিলটা সিকিউরিটির জন্য করা হয়েছে। আমি প্রথমে বলেছি যে সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ এই বাসা। তারপরে হচ্ছে আমার স্লাইডিং ডোর করে আমি চলে যাব আমার টেরেসে। এটা হচ্ছে আমার টেরেস। এখানে বেসিক্যালি একটু দাঁড়ানো, টেরেসটা অনেক বড় করিনি, এটা ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। সো একটু দাঁড়ানো এখানে ভাল লাগে। এইখানে আমরা ডিজাইনের কিছু কাজ করেছি, এই যে ওয়ালে এগুলোর সাথে গোল্ডেনের কিছু ম্যাচিং করা হয়েছে, এবং এপাশেও ডিজাইনের কিছু কাজ করেছি, এগুলো গোল্ডেনের ম্যাচিং করা হয়েছে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, টেরেস থেকে আমার পিলারের যে কাজটা, ডিজাইনটা, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার পিলারের ডিজাইনটা। তো এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। 2টা সিঁড়ি আছে এই বাসায়, নিচতলা থেকে দোতলায় যাওয়ার একটা সিঁড়ি, দোতলা থেকে ছাদে যাওয়ার একটা সিঁড়ি। এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। এখানে চাইলে এই জায়গাটায় কিছু রাখার জন্য কয়েকটা তাক করা হয়েছে। আর সিঁড়ির যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এই যে ডিজাইনের কাজগুলো। ছাদে যাওয়ার পরে আমাদের এখানে একটা স্পেস রাখা হয়েছে, এবং এখানেও 2টো রুম করা আছে আমাদের। হাতের বামে একটা রুম আছে, এগুলো গেস্ট বেড হিসেবেই ব্যবহার হয়। এবং এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, আমি একটু শর্টে দেখাই আপনাদেরকে। এবং রুমটাও গেস্ট বেড হিসেবে ব্যবহার হচ্ছে, পার্শিয়ালি স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। এটাও এক্সট্রা গেস্ট আসলে যাতে থাকতে পারে সেরকম করে বানানো হয়েছে। কিন্তু এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই। অ্যাটাচ ওয়াশরুম না থাকার কারণ হচ্ছে এখানে কমন একটা ওয়াশরুম দেওয়া হয়েছে। এটা ছাদে যারা আসবে তারা যদি ওয়াশরুম ইউজ করতে চায় তাদের জন্য। এখানে ছাদে যাওয়ার জন্য কিছু এক্সট্রা স্যান্ডেল আছে, আমরা একজোড়া স্যান্ডেল ইউজ করি। তো ছাদে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে আমরা গ্লাসের কাজ করেছি আমাদের 3Dতে, এবং এই গ্রিলটা দিয়ে এটা এখানে তালা মেরে দিলে এটা একদম সিকিউরড। আর ছাদটা পুরোটা পার্কিং টাইলস করা হয়েছে, সিটিং যে গরমটা আছে সেই গরমটা নিচে না যায়,
ছাদের মূল মজার ব্যাপারগুলো হচ্ছে বসার জায়গা। তো এই যে বসার জায়গাগুলো দেখছেন, এগুলো আসলে আপনার এসএস দিয়ে করা হয়েছে। এই মুহূর্তে রোদের তাপে প্রচণ্ড গরম হয়ে আছে, তো আমি বসছি না, বাট এগুলো খুব ভালো লাগে, শীতের দিনে ভালো লাগে। আর কিছু গাছের কাজ করা হয়েছে, আর এখানে কিছু লাইটিং করা হয়েছে। রাতের বেলা এই লাইটিংগুলো ভালো লাগবে, যে এই লাইটগুলো, এগুলো রাতের বেলা এখানে লাইটিং করলে লাইটগুলো চমৎকার করে ফুটবে। এটা হচ্ছে একটা দোলনা ছাদে রাখা হয়েছে, এবং এটা সৌন্দর্যটা অন্যরকম। এই ছাদটা দুইটা ভাগে ভাগ করে, একটা এই ভাগ, একটা হচ্ছে ওই পার্ট। সো ওই পার্টটাও আমি একটা আপনাদেরকে দেখাই। এটা স্টিলের সিঁড়ি, এখান দিয়ে যাওয়া যায়। বেসিক্যালি দেখা যাচ্ছে সব কিছু। আর ক্যামেরাটা ঘুরাইলে দেখবেন চারিদিকে পুরোটাই খোলা। এই বাড়িটার সিকিউরিটি এই জন্য প্রয়োজন যে বাড়িটার চারপাশে কিছুই নেই, পুরোটা খোলা, এবং বাতাস, এই যে প্রচণ্ড গরম, এর মধ্যেও যে বাতাসটা বইছে সেটা ক্লিয়ারলি আমরা পাচ্ছি। তো এই যে বাসাটা ডিজাইন করেছি 2 বছর আগে, 2 বছরে অনেক চড়াই গিয়েছে। বাসাটায় কাজ কিছুদিন বন্ধ ছিল। তো অনেকে মনে করে একটা বাসার কাজ শুরু করব, অনেক টাকা লাগবে, টাকাগুলো সব একসাথে জোগাড় করি, তারপরে বিল্ডিংটার কাজ শুরু করি। তো এটাকে আমি আসলে মনে করি যে এটা একটা ভালো প্ল্যানিং না। কেন ভালো প্ল্যানিং না? কারণ বাসা একটা কাজ, এমন একটা কাজ যে কাজে আপনি নামবেন ঠিকই, কত টাকা খরচ হবে এটা আসলে ফিক্সড করে আমি নিজেও বলতে পারবো না। হাস্যকর হলেও সত্যি, কোনো ইঞ্জিনিয়ারই এটা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবে না যে বাসার কত টাকা খরচা হবে। আমার দাদা একটা কথা বলতো যে ঘর কাম, নাও কাম আর বিয়া কাম, এই 3 কামে খরচার হিসাব করা যায় না। এটা বাংলাদেশের একটা প্রবাদ। তো কথা, আমার বয়স যত বাড়ছে এই ব্যাপারটা, প্রবাদটা আসলে সত্যি মনে হচ্ছে যে ঘরের কাজে আসলেই হিসাবটা বরাবর রাখা যায় না। তো একটা ঘরের আপনি শুরু করেন, আপনার 2 বছর লাগুক, 3 বছরই বা লাগুক, কিন্তু ঘর তো আর একদিন 2 দিনের জন্য না। এটা আপনার প্রজন্ম, আপনার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম পর্যন্ত চলে যাবে। 3 প্রজন্ম তো চোখ বন্ধ করে, এখন যে আমরা যে কনস্ট্রাকশনের কাজে যে কোয়ালিটির কাজ করি, তাতে 3 প্রজন্ম একেবারে চোখ বন্ধ করে একটা বিল্ডিং পার করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনি তো নিশ্চিন্তে বাড়িটা আপনি 2-3 বছর বসেই বানান, সমস্যা কি? 3 বছর বসে বানান, 2 বছর বানান। এই বাসাটা প্রায় 2 বছর লাগছে। তো প্রায় 2 বছর লাগবে কেন? কারণ উনি হয়তো উনি যেটা করছেন, প্রথমে একটা কনস্ট্রাকশনের সিভিল ওয়ার্কটা করছেন, তারপরে আস্তে ধীরে ফেলে রাখছেন, অনেকদিন টাইলসের কাজটা করছেন, কিছুদিন ফেলে রাখছেন, ফিনিশিংটা করতেও উনি অনেক সময় নিছেন। এরপরে ভাই বিয়ে করেছেন, বিয়ে করার পরে মোটামুটি এখন উনি প্রবাসে যাবেন। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো এই পুরো বিল্ডিংটার, বাসাটা বানানোর ওনার যে এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আলাপ করব। তো লাস্ট যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, বাড়ি যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন, হাতে টাকা যা আছে তাই দিয়ে নামেন, ডিজাইনটা করেন। ডিজাইনটা হচ্ছে বাড়ি বানানোর একেবারেই প্রিলিমিনারি ধাপ, এবং এটা স্টার্টিং। এই স্টার্টিংটা না করতে পারলে আপনার কোনো কিছুই হবে না। দেখা যায় টাকা না হাতে থাকে না। মনে করেন আপনি 2 কোটি টাকা হাতে নিয়ে বাড়ি করতে নামেন, বা 1 কোটি টাকা হাতে নিয়ে বাড়ি করতে, 1 কোটি টাকা গুছাইতে গুছাইতে একটা বিপদ চলে আসে, একটা ঝামেলা চলে আসে, এই টাকাটা বেড়ে গেল, আবার পয়সা থাকা লাগে। কিন্তু আপনি যদি তখন ওই 50 লাখ যখন হাতে আসছে, আপনি যদি শুরু করে দিতেন, অ্যাটলিস্ট ওই পর্যন্ত কাজটা হয়ে থাকতো। এরপরে হয়তো বা 6 মাস পরে থাকলো, সমস্যা নেই, এটা তো বাড়ি, নষ্ট তো হচ্ছে না কোনো কিছু। সো এটা আপনার 6 মাস পরে আপনি আবার কাজ করেন। আর আমার ব্যাপার যেটা, আমি কোনোভাবেই বাড়ি করার ক্ষেত্রে কোনো ক্লায়েন্টকে তাড়াহুড়া দেই না, বলিও না যে ভাই কেন করতেছেন না, কেন শেষ করছেন না, বা তাড়াতাড়ি করেন। এই ধরনের কোনো সিলি ইস্যুতে আমি কখনো কাউকে ফোনও দিই না, বলিও না। কেন? কারণ আমি জানি যে এটাতে অনেক টাকা লাগে, আর এই টাকাটা একটা মানুষ কষ্ট করে আর্ন করে। আমি আমার ক্লায়েন্টদেরকে চিনি, তারা কিভাবে টাকাগুলো আর্ন করে। এই যে ক্লায়েন্ট, যিনি এই বাড়ির মালিক, উনি প্রবাসে থাকেন সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকাতে উনি কী করেন? উনি ব্যবসা করেন। ওনার এখানে পরিশ্রম করতে হয়, প্রচণ্ড ঠান্ডার একটা দেশ, পৃথিবীর সেই মাথায়। বাংলাদেশ থেকে যেতে সময় লাগে আপনার 14-15 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই যে ওখানে থাকা, ওখানে থাইকা একা একা এই যে ব্যবসা দেখা, মানে সারাক্ষণ পরিশ্রম করা, এগুলো তো অবৈধ টাকা না, এগুলো হলো পরিশ্রমের টাকা। সো এটা আস্তে আস্তে আসে, হঠাৎ করে একসাথে অনেক টাকা আসে না। এই আস্তে আস্তে টাকা দিয়ে আস্তে আস্তে বিল্ডিংগুলো করা হয়। তো যারা আপনারা বাড়ি করবেন ভাবছেন, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায়
আস্তে ধীরে কাজটা শুরু করে দেন, যা আছে হাতে তাই নিয়ে ধীরে সুস্থে করেন, 2 বছর লাগাই করেন। আমি আছি, আমি কোথাও যাব না, আমি আপনার সাথেই থাকবো, 2 বছর 3 বছর যে টাইমই লাগুক আমি আপনার সাথে থাকবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে আমাদের যে বাসার মালিক ওনার সাথে, সাদেক ভাই, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। তো আজকে এই যে বাড়িটা আপনাদেরকে দেখালাম, এই বাড়িটার যে মালিক সাদেক ভাই আমাদের সাথে আছেন। সাদেক ভাই একজন সাউথ আফ্রিকা প্রবাসী। তো উনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। উনি প্রবাস থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, সেখান থেকেই আমি ওনার সাথে কথা বলে বাড়িটা ডিজাইন করি এবং তারপরে কনস্ট্রাকশন করেছি। তো সাদেক ভাই, আপনারা দেখেছেন বাড়ির ঢোকার সময় যে সাইনবোর্ডটা, ওখানে ওনার পুরো নামটা আছে। তো উনি আজকে আমাদের সাথে কিছু কথা বলবেন, ওনার ফিলিংসটা নিয়ে কথা বলবেন এই বাড়িটা নিয়ে। তো সাদেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সাদেক ভাই, আপনি সেই সুদূর সাউথ আফ্রিকা থেকে আমার সাথে যে যোগাযোগ করলেন বাড়ি ডিজাইনের জন্য, ঠিক কী কারণে বাড়িটা করার আপনার চিন্তা হলো বা আমাদের সাথে ডিজাইন করার কথা চিন্তা হলো? সত্যি কথা বলতে আমি স্টুডেন্ট লাইফ থেকেই চিন্তা করছিলাম আমার যখন ভালো একটা পজিশন হবে, আল্লাহ যখন আমাকে সামর্থ্য দেবে, আমি আমার মা বাবার জন্য শখের একটা বাড়ি করব। দেন আমি যখন চিন্তা ভাবনা করতেছি বাড়ি করব, ঠিক ওই মুহূর্তেই আপনার পেজগুলো দেখতেছিলাম। আপনার পেজ দেখার আগেও আমি প্রায় মাস ছয়েক অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করেছি, ভাবতেছি কিভাবে বাড়ি করা যায়। একটা সঠিক পরামর্শ, সঠিক একটা ইঞ্জিনিয়ার নির্বাচন করা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। আপনার পেজটা যখন আমি ফলো করি, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখার পরে ভাবলাম যে আপনার প্রত্যেকটা ডিজাইন ইউনিক, ভাল লাগতেছে দেখতে, তো আপনার সাথে কথা বলা যায়। দেন ওইখান থেকে আমি ইন্টারেস্টেড যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায়। আমার ভাই ছিল, আমি যোগাযোগ করেছি। দেন আমার ভাই যে দেশে ছিল সে আপনার সাথে কথা বলে, এই তো। দেন আপনি প্রথম যে ডিজাইন করেছেন ওই ডিজাইনটি আমার খুব ভালো লাগছে, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। তো এই জিনিসটা আমাদের জন্য খুব ভালো ছিল যে প্রথম যে ডিজাইনটা ওনাকে আমরা দিয়েছিলাম, সেই ডিজাইনটাই উনি পছন্দ করে সেটাই আমাদেরকে উনি ওকে করে দিয়েছিলেন এবং সেই অনুসারেই বাড়িটা একদম এক্স্যাক্টলি সেভাবেই করা হয়েছে। তো সাদিক ভাই, বাড়িটা করতে আমাদের প্রায় 2 বছরের মতো সময় লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এত লম্বা সময় কাজটা করেছেন, ঠিক কী কারণে এই টাইমটা আমাদের লাগলো, এটা একটু যদি বলতেন। একসাথে তো এত টাকা আসলে কেউই বসায় রাখে না। যেহেতু আমি ওখানে বিজনেস করি, ছোট হোক বড় হোক, আমার কাছে ক্যাশ থাকলেই তো আমি বিজনেসে ইউজ করি। তো ভাবলাম আস্তে আস্তে করতে থাকি, কারণ হাতে ক্যাশ থাকলেও বাড়ি কিন্তু আর 6 মাসে শেষ করা যাবে না। তো ওই অনুপাতেই দেখা গেল আমি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করি। আস্তে আস্তে আমার ব্যবসা চলতেছে, কাজও চলতেছে বাড়ির। লং টাইম নিয়ে করার একটাই উদ্দেশ্য, কাজগুলো সুন্দর হোক, কাজের কোয়ালিটি ভালো হোক, ওই জন্যই আস্তে আস্তে করা আর কি 2 বছর। তো সাদিক ভাই, এই রিসেন্টলি 2 মাস হলো বিয়ে করেছেন। তো বাড়ি করার পরপরই, ফিনিশিং হওয়ার পরপরই, তো এই যে আপনি নতুন বিয়ে করলেন, আপনার নতুন ভাবি আমাদের বাসায় আসছেন, প্লাস আপনার আত্মীয় স্বজন সবাই আসছিলেন। হ্যাঁ, তো এই যে সবাই এখানে থাকছেন, এখানে বসবাস করছেন, বাসাটা নিয়ে আপনাদের কমফোর্টেবিলিটি বা আপনাদের অভিমতটা কি, সেটা একটু জানতে চাচ্ছিলাম। অভিমত বলতে সবাই অনেক খুশি, যাদের জন্য বাড়ি করেছি তারা তো মহা খুশি। খুবই কমফোর্টেবল, যেহেতু এখানে আপনি আজকে দেখতে পাচ্ছেন কত রৌদ্র, তারপরেও মোটামুটি নিচতলায়, বিশেষ করে নিচতলার দোতলায় অনেক ঠান্ডা, তেমন রৌদ্র লাগে না। আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি বাড়ির কাজ নিয়ে। বাড়ির ডিজাইনের সময় আমরা এয়ার সার্কুলেশন এবং লাইট সার্কুলেশন নিয়ে কাজ করেছিলাম। সো এই জন্য এই বাসাটা বেশ খানিকটা ঠান্ডা এবং থাকতেও খুব কমফোর্টেবল, এই ব্যাপারটাই ভাই বলতে চাচ্ছিলেন। তো যেটা আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কি, আপনি বাড়িটা এই যে ওভারঅল আমাদের সাথে আপনার যে কাজের এক্সপিরিয়েন্সটা কি ছিল, মানে ওভারঅল টোটাল মিলে বর্ণ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কি ছিল? যদি আমি তো এত কিছু বিশ্লেষণ করে বলতে পারবো না, যদি এক কথায় বলি, আমি বাসায় ছিলাম না। সুদূর আফ্রিকা থেকে আমি যতটুকু পেরেছি ওদেরকে দিক নির্দেশনা দিয়েছি কাজ করার জন্য। আর ডিজাইনটা তো আপনি করেছেন, কাজ করতে যে শুরু থেকে শেষ পর্যন্ত তেমন কোনো ভুল হয় নাই। এরকম একটা বাড়ির কাজ করতে গেলে কিন্তু মোটামুটি অনেক ধরনের ভুল হয়, ভাঙাভাঙি হয়, তো সেটা আমরা এখানে করতে দেইনি। সো এইটাই হচ্ছে এরকম একটা, কিছু হয় নাই, সেটাই একটা সবচেয়ে বড় সেজন্য আমি বলা যায় হ্যাপি। আসলে আমি নিজেও জানি বাসার কাজ করতে গেলে এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট ফিক্স করে কাজে নামা যায় না। আমার টাকা লেগেছে অনেক, কিন্তু সর্বশেষ আমি হ্যাপি, কাজগুলো সুন্দর হয়েছে, ভাঙাভাঙি হয় নাই।
তো যে বিষয়টা আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, অনেকে জানতে চান বাড়ির বাজেট কত। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, বলিও না। কেন বলি না? কারণ যার বাড়ি এটা ওনার খরচের হিসাব। এখন আমি যদি বলি এত টাকা খরচা হয়েছে, অনেকে এই বাংলাদেশে আমাদের মানুষের এই ভালো না। এখন এই যে কেউ যদি বলি যে এত টাকা খরচা হয়েছে, শুনে বলবে এই লোক তো অনেক টাকা কামায় অনেক, কিন্তু এই লোক যে কিভাবে কষ্ট করে টাকাটা আনছে, গত 2-3 বছর ধরে উনি আস্তে আস্তে টাকাটা জমাইছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলবে অনেক টাকা কামায় অনেক টাকার মালিক। এই বাড়িটা করার পরে এখন যে ওনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি সেটাও কেউ কখনোই জিজ্ঞেস করবে না। সো এই জন্য আমি কস্টিং সম্পর্কে বলবো না, তবে হ্যাঁ এটা ভালো একটা অ্যামাউন্ট খরচা হয়েছে। যদি আপনারা জানতে চান আমাদেরকে ফোন দিন, আপনি ডিজাইন করতে চাইলে আমরা আপনাকে একটা আইডিয়া দেবো খরচ সম্পর্কে। তো এই বাড়িটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি। এই বাড়িটার এইটাই লাস্ট ভিডিও। এর আগে কয়েকটা ভিডিও আছে ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে এখানে আমরা আজকেই লাস্ট এসেছি, ইনশাআল্লাহ এরপরে আমি আসবো, কিন্তু ভিডিও আর করা হবে না, এমনিতে বেড়াতে আসবো নরসিংদী আসলে, কারণ এই বাসার পাশেই শাড়ির একটা বিশাল মার্কেট। তো ওইখান থেকে আমরা মাঝে মধ্যে কেনাকাটাও করতে আসি। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের শেষ ভিডিও। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।